নমস্কার। রাঘব ঘোষ জিওগ্রাফিতে সবাইকে স্বাগত। আজকে পেজ নাম্বার এসি 76 অর্থাৎ এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার এসি 76 ভূগোল প্রশ্নের যে সমাধান সেগুলো হচ্ছে। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, একে বলা হয় আবহিক জল, উৎসন্দ জল, সহজাত জল, মহাসাগরীয় জল। উত্তর হচ্ছে সহজাত জল বা জন্মগত জল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল। বার্ষিক উষ্ণতার প্রসার বেশি, শীতকালে তুষারপাত হয়, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। অর্থাৎ অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়, প্রতিদিন বিকালবেলা এখানে বৃষ্টিপাত হয়। 4 o'clock rain। ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকা, মরুস্থলী, মালাবার উপকূল, পাঁচমারি। উত্তর হচ্ছে পাঁচমারি, মধ্যপ্রদেশের পাঁচমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? বৃক্ষরূপী, কেন্দ্রবিমুখ, কেন্দ্রাভিমুখ, জাফরিরূপী। উত্তর হচ্ছে কেন্দ্র বিমুখ। পাহাড় থেকে চারিদিকে জল চলে যায়, সেই জন্য হচ্ছে কেন্দ্র থেকে দূরে সরে যায়, কেন্দ্র বিমুখ। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে হিউমিফিকেশন, স্যালিনাইজেশন, ইলুভিয়েশন, অ্যালুভিয়েশন। উত্তর হচ্ছে অ্যালুভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে গ্রিন ডেটা বুক, গ্রিন ডেটা কার্ড, রেড ডেটা বুক, রেড ডেটা কার্ড। উত্তর হচ্ছে রেড ডেটা বুক। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, খরা, ভূপাল গ্যাস বিপর্যয়, ধস। উত্তর হচ্ছে ভূপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো লোহা, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। উত্তর হচ্ছে নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত? টাইফুন, টর্নেডো, হ্যারিকেন, উইলি উইলি। উত্তর হচ্ছে হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফল, ফুল, শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি, ব্যাপক কৃষি। এটা হচ্ছে উদ্যান কৃষি বা হর্টিকালচার। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, তৃতীয় ক্ষেত্র, চতুর্থ। এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় রিসরাই, ঘুষুরিতে, আহমেদাবাদে, মুম্বাই। উত্তর হচ্ছে ঘুষুরিতে। ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ, মাংস, ডিম, মাছ। উত্তর হচ্ছে মাছ। ভারতে বয়সলিঙ্গ অনুপাতের সূত্রটি হলো মোট নারী সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা গুণিত 100, মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা গুণিত 1000, মোট পুরুষের সংখ্যা বাই মোট নারীর সংখ্যা গুণিত 100, মোট পুরুষ সংখ্যা বাই মোট নারীর সংখ্যা গুণিত 1000। উত্তর হচ্ছে বি, মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা গুণিত 1000। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে যুক্ত তা হলো কৃষিকাজ, শিল্পকর্ম, পরিবহন, পরামর্শদান। উত্তর হচ্ছে পরামর্শদান। কৃষিকাজ প্রথম, শিল্প দ্বিতীয়, পরিবহন তৃতীয়। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর। ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় ত্রিবেণীতে, নেপানগরে, শ্রীরামপুরে, আহমেদাবাদে। উত্তর হচ্ছে নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন। উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো গুরুমৈশানী, ডাল্লি রাজারা, বাহাবুদান পাহাড়, কোরবা। উত্তর হচ্ছে ডাল্লি রাজারা, অপশান বি। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও এডেন উপসাগরকে, ভূমধ্যসাগর ও আরাল সাগরকে, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে, ভূমধ্যসাগর ও লোহিত সাগর। উত্তর হচ্ছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। অন্ধ উপত্যকা কাকে বলে? অন্ধ উপত্যকা হচ্ছে যে কার্স্ট অঞ্চলে নদী প্রবাহের সময় যদি শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে তখন যে বাকি অংশটি থাকে সেখানে আর কোনো জল থাকে না, সেটা শুষ্ক উপত্যকা। এবং নদী যখন সেই গুহার মধ্যে প্রবেশ করে শৃঙ্খলের মাধ্যমে সেই জায়গাটা বলা হয় অন্ধ উপত্যকা। সমুদ্র তটের কোন অংশে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? সমুদ্র তটের ঠিক যেখানে জলস্তর অর্থাৎ যেখানে জোয়ারের সর্বোচ্চ সীমা থেকে উপকূলের উঁচু পাড় পর্যন্ত অংশে যেখানে জল সাধারণত পৌঁছায় না
সেই অংশটাকে বলা হয় পশ্চাৎ তটভূমি। পূর্ববর্তী নদী, যে নদী তার প্রবাহপথে ভূমির উপর উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে, তাকে বলা হয় পূর্ববর্তী নদী, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র। পেডিমেন্ট কীভাবে গঠিত হয়? পেডিমেন্ট হচ্ছে মরু অঞ্চলে বৃষ্টি এবং জলধারার ক্ষয়কার্যের ফলে পাহাড়ের পাদদেশে উপর থেকে নিয়ে আসা নুড়ি, বালি, কাদা জমে যে হালকা মৃদু ঢাল গঠিত ভূমিরূপ গঠিত হয়, তাকে বলা হয় পেডিমেন্ট। পেডিমেন্ট কথার অর্থই হচ্ছে পর্বতের পাদদেশ। আমরা যদি একটা ডায়াগ্রামে দেখি, তাহলে এটা যদি একটা ভূমিরূপ হয়, তাহলে ভূমিরূপের পাহাড়ের ঠিক এই যে অংশটা, এটা হচ্ছে পেডিমেন্ট। হালকা মৃদু ঢালু অংশ হচ্ছে পেডিমেন্ট। পেডিমেন্টের পরবর্তী অংশ হচ্ছে বাজাদা, এই অংশটা বাজাদা, আর এটা হচ্ছে প্লায়া। গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? ভূমিরূপ গঠন বা পরিবর্তনের ফলে ক্ষয়চক্রে পুনর্যৌবন লাভ ঘটলে যে ভূমিরূপের উত্থান ঘটে, সেটা হচ্ছে গতিশীল পুনর্যৌবন লাভ। অর্থাৎ কোনো কারণে ভূমিরূপের উত্থান হলে, যেমন নদীর মাধ্যমে সঞ্চয় কাজ, ঠিক ভূমিরূপের উত্থান হলে তখন সেখানে যে নদীর অর্থাৎ যে ক্ষমতা বৃদ্ধি পায় ক্ষয়কাজ করার, সেটা হচ্ছে গতিময় পুনর্যৌবন লাভ। হিউমিফিকেশন, অর্থাৎ হিউমিফিকেশন হচ্ছে হিউমাস গঠনকারী প্রক্রিয়া। মাটিতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ জমা হয়ে সেগুলো বিভিন্ন জীবাণু দ্বারা বিশ্লেষিত হয়ে হিউমাস গঠন করে। এই হিউমাস গঠনের প্রক্রিয়া হচ্ছে হিউমিফিকেশন। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? যে মৃত্তিকায় জল থাকা সত্ত্বেও উদ্ভিদ সেই মৃত্তিকা থেকে জল শোষণ করতে পারে না, তার জন্য সে বাইরে থেকে জল সংগ্রহ করতে হয়, সেই মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যেমন সমুদ্র উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা। ম্যানগ্রোভ উদ্ভিদ সেই লবণাক্ত মৃত্তিকা থেকে জল শোষণ করতে পারে না, তাই ম্যানগ্রোভ উদ্ভিদের শিকড়গুলো উপর দিকে বেড়ে থাকে এবং তারা বাতাস থেকে জল সংগ্রহ করে। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন হলো, এক নম্বর হচ্ছে যে হিমবাহের পশ্চাৎপসরণ বা এগিয়ে আসা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জীবাশ্মের আবিষ্কার। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? শুষ্ক বিন্দু হচ্ছে যেখানে বন্যাপ্রবণ অঞ্চল, সেই বন্যাপ্রবণ অঞ্চলে যে এলাকায় বা যে উঁচু অঞ্চলে জল সাধারণত পৌঁছায় না, সেখানে যে বসতিগুলো গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। সাধারণত নদীর তীর থেকে কিছুটা দূরে উঁচু জায়গাগুলোতে যে বসতি গড়ে ওঠে সেগুলো শুষ্ক বিন্দু বসতি। অতি জনাকীর্ণতা, অতি জনাকীর্ণতা বলতে যখন কাম্য জনসংখ্যার থেকে বা সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ অনেক বেশি হয়, তখন তাকে বলা হয় অতি জনাকীর্ণতা। যেমন ভারতবর্ষ, বাংলাদেশ। পরিকল্পনা অঞ্চল, সাধারণত কোনো একটি অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন দিক থেকে উন্নতি করতে গেলে সরকার থেকে যে একটা পরিকল্পনা নেওয়া হয়, সেইটাকে বলা হয় পরিকল্পনা অঞ্চল। সাধারণত ভূপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিকল্পনা অঞ্চলগুলো নেওয়া হয়ে থাকে। যেমন ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ দামোদর নদী উপত্যকা অঞ্চলের যে ভূপ্রকৃতি, সেখানকার সঙ্গে সামঞ্জস্য রেখে দামোদর নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এবং উপকূলনদীগুলোর উপর এই ডিভিসি পরিকল্পনা গড়ে উঠেছে। উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন হলো কোনো একটি অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থার এবং পরিবেশের কোনো ক্ষতি না করে সে অঞ্চলের মানুষের ডেভেলপমেন্ট। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আইসোডাপেন কি? আইসোডাপেন হলো মোট পরিবহন ব্যয়রেখা, অর্থাৎ কাঁচামালের আইসোটিম এবং উৎপাদিত পণ্যের আইসোটিম পরস্পর যেখানে ছেদ করে সেই জায়গা বলা হয় আইসোটিম। দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম, একটা হচ্ছে কর্ণাটকের ভদ্রাবতী আর একটা হচ্ছে তামিলনাড়ুর সালেম। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? যখন কোনো জীবকে তার নির্দিষ্ট সীমানার বাইরে অর্থাৎ অন্যত্র সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। যেমন সুন্দরবনের বাঘকে যদি দার্জিলিংয়ে সংরক্ষণ করা হয়, তো সেটা হচ্ছে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ।
অন্তর্ধৃত সীমানার সংজ্ঞা দাও। অন্তর্ধৃত সীমানা কথাটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গে জড়িত। অর্থাৎ উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত যখন একে অপরকে শীতল সীমান্ত যখন উষ্ণ সীমান্তকে ধরে নেয় এবং তার ফলে উষ্ণ সীমান্ত হারিয়ে যায়, সেই যে পর্যায় সেটা হচ্ছে অন্তর্ধৃত সীমান্ত। অর্থাৎ আমরা দেখতে পাই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত এই যে পর্যায়, এটাই হচ্ছে অন্তর্ধৃত সীমান্ত, যেখানে শীতল সীমান্তে প্রাধান্য থেকে যায় এবং উষ্ণ সীমান্ত হারিয়ে যায়। এল নিনো বলতে কী বোঝো? এল নিনো কথার অর্থ হচ্ছে খ্রিস্টের দুরন্ত সন্তান। অর্থাৎ 4 থেকে 7 বছর পর পর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে, বিশেষ করে পেরু উপকূলে এক ধরনের উষ্ণ স্রোত লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে এল নিনো। এর ফলে ভারতসহ বিভিন্ন দেশে জলবায়ুর একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। 2023 সালের সিকিমে বন্যার কারণ কী ছিল? হরপা বান। ব্যাপক কৃষি কাকে বলে? ব্যাপক কৃষি অর্থাৎ হচ্ছে যেখানে চাষের জমি বেশি কিন্তু মানুষের সংখ্যা কম, সেখানে বিশাল পরিমাণ জমিতে যে যন্ত্রশক্তি কাজে লাগিয়ে যে কৃষিকাজ করা হয় বাণিজ্যের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ব্যাপক কৃষি। শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। শস্য সমন্বয় কথাটি প্রথম বলেন ভৌগোলিক জেসি উইভার। তিনি বলেন যে কোনো একটি মোট জমিতে বা একক পরিমাণ জমিতে যত ধরনের শস্য চাষ করা হয় এবং সম্ভবপর হয়, সেই মানটাই হচ্ছে সেখানকার শস্য সমন্বয়। দেখা গেলো কোনো একটি অঞ্চলে শুধুমাত্র ধান চাষ হচ্ছে, তাহলে ধানের পার্সেন্টেজ হচ্ছে 100%। যদি 2টি ফসল চাষ হয় তাহলে সেটা 50%, 3টি ফসল হলে 33%। তবে এর মাধ্যমে ওই অঞ্চলের প্রধান ফসল কী সেটা বা তার প্রাধান্য কতটা সেটা জানা যায়। ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর প্রধান কার্যালয় হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।